স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযুক্তি বাংলাদেশ। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার 2 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতিকে একটি স্থায়ী রূপ দিতে আজ শনিবার পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকে বসেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধের কট্টর বিরোধী হিসেবে পরিচিত জেডি ভ্যান্স এখন এমন এক যুদ্ধের সমাপ্তি টানার মিশনে নেমেছেন যেই সংঘাত তিনি নিজেই চাননি। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিফাফ। বিশ্বের নজর এখন এই বৈঠকের দিকে থাকলেও চুক্তির শর্ত বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। ইরান বা যুক্তরাষ্ট্র কোনো পক্ষই এখন তাদের প্রস্তাবের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার সহ 10 দফা শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। আর ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে 15 দফা শান্তি প্রস্তাব বা শর্ত পেশ করেছে। তার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক কর্মকাণ্ড এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমানোর দাবি অন্তর্ভুক্ত রয়েছে। লেবাননে অব্যাহত লড়াই আর গভীর মতপার্থক্যের কারণে ভঙ্গুর হয়ে পড়া যুদ্ধবিরতির মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা আদৌ কি আলোর মুখ দেখার সম্ভাবনা আছে? শীঘ্রই কি ফিরবে মধ্যপ্রাচ্যে শান্তি? আর ফিরলে তার স্থায়িত্বই বা কেমন হবে? প্রজন্মের বাংলাদেশ আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ এবং আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর আমেনা মহসিন। আপনাদের দুজনকে আজকে প্রজন্মের বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর আমেনা মহসিন, আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের যে অবিশ্বাস কিংবা আঞ্চলিক সংঘাত এবং পারস্পরিক কৌশলগত স্বার্থের যে সংঘর্ষ, তার মধ্যে এই শান্তি আলোচনা যেটি নিয়ে আমরা বলছিলাম আজকে বসেছে, সেইটি আসলে কতটা টেকসই হতে পারে এবং পাকিস্তানের মধ্যস্থতায় এই সংলাপ কি সত্যি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথে এগোবে? কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন না, এটা এখনও ঠিক এটার উত্তর দেওয়ার সময় আসেনি। আরও আলাপ আলোচনা আরেকটু এগুলে আমরা একটা উত্তরের দিকে যেতে পারি। আপনি যেহেতু বলেছেন টেকসই শান্তি এবং একটা যেখানে স্থায়িত্ব থাকবে সেই ধরনের একটা শান্তির কথা বলেছেন, তো আমার মনে হয় সেইটা হয়তো এই মুহূর্তে সম্ভব হবে না। বাট যেটা হবে সেটা হলো একটা মানে আমরা একটা পথ দেখতে পারছি, এক ধরনের একটা রোড ম্যাপ তৈরি হচ্ছে এবং আমরা এটা বুঝতে পারছি যে ইরান তার শর্ত 10 দফা দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র 15 দফা দিয়েছে, সেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আরও যেটা হলো, এগুলোকে আমি এক ধরনের ম্যাক্সিমালিস্ট পজিশনস বলবো, যেখানে তারা একেবারে সর্বোচ্চ কোন জিনিসগুলো চাচ্ছে। তো নেগোসিয়েশনস টেবিলে আমরা যখন যাই, সাধারণত আমরা অনেকগুলো দাবি দিয়ে থাকি, তারপরে দর কষাকষির মাধ্যমে সেখান থেকে হয়তো আমরা একটা মিডল পয়েন্টে আসি। সো সেই জায়গাটাতেই হয়তো অন্তত তাদের অবস্থানগুলো ক্লিয়ার। এবং একটা বড় জায়গা যেটা আমার কাছে আসার জায়গা মনে হচ্ছে, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র যে নেগোসিয়েশনস টেবিলে এসেছে এবং ইরানও যে এসেছে, এটাকে কিন্তু আমাদেরকে খুব পজিটিভলি দেখতে হবে। দো আই এম ভেরি কশিয়াসলি অপটিমিস্টিক। কিন্তু এখানে অলরেডি দেখেন কতগুলো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হলো যে ট্রাস্ট ডেফিসিটের ব্যাপার আছে। এর আগে ইরান খুব ক্লিয়ারলি বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে দুবার নেগোসিয়েশনের সময় তারা বের হয়ে গিয়ে, এবং এই যুদ্ধ যেটা হয়েছে সেখানেও আমরা দেখলাম নেগোসিয়েশনসের মধ্য দিয়েই তারা কিন্তু এই হামলাগুলো করলো। এবং এইটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নিজের যুদ্ধ ছিল না, এটা ইসরায়েলের যুদ্ধ ছিল, যা আপনি নিজেও বলেছেন জেডি ভ্যান্স, এবং আমরা জানি জেডি ভ্যান্স এই যুদ্ধের বিরুদ্ধে ছিলেন। সেরকম এক ধরনের অবস্থার মধ্যে দিয়ে আরেকটা পজিটিভ আমার কাছে ইন্ডিকেটর লাগছে যে এই নেগোসিয়েশনসের মধ্যে ইসরায়েল কিন্তু অন্তর্ভুক্ত না। সো ইটস আ ডিফিট ফর ইসরায়েল। ইসরায়েল যদিও লেবাননে অ্যাটাক করছে, এবং আমরা জানি লেবাননে এবং ইসরায়েলে আলাদাভাবে আলাপ আলোচনা হবে, কিন্তু ইসরায়েলের টার্গেট ছিল ইরান, বিকজ ইরানের হাতে নিউক্লিয়ার ক্ষমতা আছে। এবং এই মধ্যপ্রাচ্যে আপনি যদি দেখেন
অন্যান্য রাষ্ট্রগুলো মোটামুটি সবগুলো রাষ্ট্রই মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল তাদের নিরাপত্তার জন্য। কিন্তু ইরান 40 দিন এই যুদ্ধটা নিজের মতো করে চালিয়ে গেছে এবং ইট ওয়াজ নট ডিফিটেড, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে এখানে কিন্তু সে হেরে যায়নি, বরঞ্চ রেজিম চেঞ্জের কথা বারবার বলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এখনও ডোনাল্ড ট্রাম্প ক্লেম করছে যে রেজিম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যিনি এখন ক্ষমতায় এসেছেন উনি খামেনেরই পুত্র এবং অনেক কট্টরপন্থী, এবং উনি রেভলিউশনারি গার্ডের উনি মেম্বার ছিলেন। সো সেই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে ইরানের পজিশনটা কিন্তু আগের চাইতে, হ্যাঁ মিলিটারিলি আপনি বলতে পারেন তাদের অস্ত্র কমে গেছে যুদ্ধের মধ্যে দিয়ে, এগুলো হয়েছে, কিন্তু ইরান এই অস্ত্রগুলো নিজেরা ইন্ডিজিনাসভাবে প্রডিউস করে, তাদের সেই নলেজও আছে। এবং ইরান ইজ আ সোসাইটি যেখানে ভীষণভাবে গবেষণা হয়, পড়াশোনা হয়। আপনি যদি কস্ট অফ ওয়ারও দেখেন, ইরানে কস্ট অফ ওয়ার কিন্তু, আমি হিউম্যান লাইফসের কথা বলছি না, এমনি প্রতিদিন যা খরচ হয়েছে, বাট ওভারঅল সেখানে ইরানে খরচ অনেক বেশি হয়েছে। অ্যাকচুয়ালি আমার কাছে ফিগার্সগুলো এই মুহূর্তে নেই, আপনি নিজেই চেক করে নিতে পারেন। একটা বোধহয় 7 বিলিয়ন আর একটা বোধহয় 35 বিলিয়ন, এরকম পর্যায়ে জিনিসগুলো আছে। সো এরকম একটা জায়গায় আমরা যখন অবস্থান করছি, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাধ্য হলো নেগোসিয়েশনস টেবিলে আসতে, যদিও ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ধরনের আমরা রেটরিক শুনতে পাচ্ছি যে ওনারা ইচ্ছা করে পৃথিবীটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য তারা নেগোসিয়েশনস টেবিলে এসেছে, বাট কী ধরনের তা মার্কিন যুক্তরাষ্ট্র আইসোলেশন এক ধরনের, আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো মিত্রই তার পক্ষে কিন্তু দাঁড়ায়নি। স্পেন খুবই একটা ইউনিল্যাটারাল পজিশন নিয়েছে, এবং মধ্যপ্রাচ্যকেও কিন্তু সে মার্কিন যুক্তরাষ্ট্র, যে দেশগুলো তাদের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র উপরে নির্ভরশীল ছিল নিরাপত্তার জন্য, সবগুলোকে তোয়াক্কা না করে ইরান তাদেরকে অ্যাট্যাক করেছে, প্রত্যেকটা জায়গায় করেছে। তাদেরও তো মার্কিন যুক্তরাষ্ট্র একজন অ্যালাই হিসাবে, মিত্র হিসাবে কতটুকু নিরাপত্তা দিতে পারে সেই ব্যাপারেও কিন্তু তাদের মধ্যে সন্দেহ এসেছে। সো মিডল ইস্ট কিন্তু, আমি একটা কথা বলতে চাচ্ছি, মিডল ইস্টের পলিটিক্স কিন্তু হ্যাজ বিন চেঞ্জ ফান্ডামেন্টালি, এবং জিও পলিটিক্যাল সিনারিও কিন্তু একেবারেই যেটাকে বলে না ফান্ডামেন্টাল একটা পরিবর্তন এসেছে। এবং সেই জায়গাটা আমরা দেখছি চীনের এক ধরনের, চীনের অভ্যুত্থান আমরা অনেক দিন ধরেই দেখছিলাম, বাট এই যুদ্ধের মাধ্যমে এটাও প্রমাণ হলো দ্যাট ওই যে আমরা বলি না মাল্টিপোলার ওয়ার্ল্ড, এটা মানে পৃথিবীটা অ্যাকচুয়ালি একটা যেখানে বহুমাত্রিক প্লেয়ার্স আছে সেই জায়গাটাতেও আছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ডেটারেন্সটার কথা বলতো, যেটা সে তার অস্ত্রের মাধ্যমে মিলিটারি পাওয়ার হিসাবে কিংবা নিউক্লিয়ার পাওয়ার হিসাবে যেটা বজায় রাখতো, সেটারও কিন্তু এক জায়গায় ছেদ এসে গেছে। সো অনেকগুলো জায়গায় এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা পরাজয় এবং ইরানের জন্য একটা জয়। এবং আমি এটা বলেই শেষ করছি আমার বক্তব্য, যে মানে পৃথিবীর বিভিন্ন দেশের এখন চিন্তা করা দরকার যে তারা কতটুকু নিজেদের শক্তির উপরে দাঁড়াবে এবং কতটুকু তারা অন্যান্য শক্তির থেকে নিরাপত্তা চাইবে। থ্যাংক ইউ। এম শফিউল্লাহ, একই প্রসঙ্গে আপনার কাছে যদি আসতে চাই, জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এবং মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে ইরান যখন একটি স্থায়ী যুদ্ধবিরতিকে ভঙ্গুর যুদ্ধবিরতিকে স্থায়ী করতে আলোচনায় বসেছে, এই উদ্যোগটা নিঃসন্দেহে একটি পজিটিভ উদ্যোগ, যেটা ডক্টর আমেনা মহসিনও বলছিলেন। এটিকে আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে উভয় পক্ষের যে প্রস্তাবিত শর্তগুলো, সেগুলো যদি আমরা বিবেচনায় নেই, এই আলোচনার আসলে কোনো কমন গ্রাউন্ড তৈরি হওয়ার পসিবিলিটি আছে কিনা? থ্যাংক ইউ। আপাতত বিশ্ব কিন্তু 2 সপ্তাহের জন্য স্বস্তিতে আছে। 40 দিন যুদ্ধের পরে তার ফলাফলটা কি আমরা এখন দেখতে পাচ্ছি। সারা বিশ্বে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং জ্বালানি সংকটের সাথে সারা বিশ্বের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটা স্থবির হয়ে গেছে। সুতরাং যে 40 দিন যে ইরানের মতো একটা দেশ, একটা বিশ্বের সেরা পরাশক্তি আমেরিকা এবং তার সাথে যে ইসরায়েল আর একটা পরাশক্তি, আনডিক্লেয়ার্ড পরাশক্তি, কিন্তু তাদের আণবিক আছে কিন্তু তারা ডিক্লেয়ার করেনি।
40 দিন যুদ্ধ করেছে একটা ইরানের মতো একটি দেশ, তো ওখানে পুরো পুরো আমেরিকার যে পাওয়ার আজকে সে পাওয়ারকে স্টপ করতে পেরেছে। এবং আজ যে পাকিস্তান যে সিজফায়ারটা তার চেষ্টা করেছে, তার পিছনে কিন্তু চীন তো আছেই, চীন, টার্কি এবং সৌদি, আমেরিকাও আছে। আমেরিকা চাইছে যে এটা এখন স্বস্তি দরকার, কারণ তাদের টার্গেট ফুলফিল করতে পারেনি। টার্গেট ছিল খোমেনিকে হত্যা করা এবং রিজিম চেঞ্জ করা, যেটা বলছেন যে এই ধরনের যে সরকার যেটা আছে 1979 সন থেকে, এই সরকার পরিবর্তন ফার্স্ট টার্গেট ছিল, কিন্তু সেটা ফেল করছে। দ্বিতীয় টার্গেট ছিল আণবিক যে ইনস্টলেশন যেটা আছে এটাকে শেষ করে দেওয়া, সেটাও কিন্তু ফেল করছে। সুতরাং বিশ্বে এখন দেখা যাচ্ছে যে তেল সংকটের জন্য, জ্বালানি সংকটের জন্য, অর্থনৈতিক মন্দার জন্য দায়ী করছে সবাই আমেরিকাকে, ট্রাম্পকে। তো এই পার্সপেক্টিভে এই যত যুদ্ধ দীর্ঘায়িত হবে তত আমেরিকার ক্ষতি সবচেয়ে বেশি হবে। ইরান যেহেতু 40 দিন তারা তার ক্ষমতা, তার দেশে তার সারান্ডার আত্মসমর্পণ করেনি, দে উইল ফাইট টু দ্য লাস্ট, প্রমাণ হয়ে গেছে। সুতরাং এই যুদ্ধের দুটো অ্যাসপেক্ট আছে, একটা হলো ফিজিক্যাল ওয়ার, আর একটা হলো ওয়ার অফ নার্ভ, যেটা স্নায়ু যুদ্ধ। সেখানে কিন্তু স্নায়ু যুদ্ধে কিন্তু ইরান আমেরিকার চেয়ে এক স্টেপ এগিয়ে চলে যাচ্ছে। সুতরাং এখন যে 1979 সালের পরে মার্কিন এবং ইরানের প্রথম সামনাসামনি শীর্ষ পর্যায়ে মিটিং, এবং এই মিটিংয়ে নিশ্চয় দুই পক্ষ যেসব শর্ত দিয়েছে এগুলো না কোনোটাই মানে আমি বলবো যে সমন্বয়, আপাত দৃষ্টিতে সমন্বয় করা খুবই দুরূহ ব্যাপার, কিন্তু আলোচনা, নেগোসিয়েশন, ডিপ্লোমেসিতে অনেক কিছু ন্যারো ডাউন হবে, অনেক ন্যারো ডাউন হবে, গিভ অ্যান্ড টেক হবে, কিন্তু এটা এক মিটিংয়ে হবে না। এটা হলে কিন্তু ফার্স্ট স্টেপিং স্টোন। আজকে যারা ইসলামাবাদ যেটা হচ্ছে, সারা বিশ্ব তাকিয়ে আছে এখন পাকিস্তান, রাজধানী ইসলামাবাদে, যে তারা একটা ইম্পসিবলকে পসিবল করেছে। এক হলো সিজফায়ার করা, 2 নম্বর হলো যে দুটি পাওয়ারকে ইসলামাবাদে বসানো এত বছর পরে। আর বিশেষ করে মিডল ইস্টের যত মিটিং হয়েছে, সম্মেলন হয়েছে, শীর্ষ সম্মেলন হয়েছে, তখন ইজিপ্টে হতো বা কাতারে হতো, প্রথমবারের মতো সাউথ এশিয়াতে আসছে। এবং পাকিস্তান এখানে একটা অত্যন্ত বলবো যে তাদের ডিপ্লোম্যাটিক একটা স্কিল তারা দেখিয়েছে, যে দুটো ওয়ারিং ফ্যাকশনকে, শক্তিকে তার ইসলামাবাদে নিয়ে আসছে। এবং ওরা বলছে উই আর ফেসিলিটেটিং, আমরা নিজেরা কিছু করছি না, আমরা শুধু সম্মেলন করে দিচ্ছি, সুযোগ সুবিধা করে দিচ্ছি, যেন একটা এনভায়রনমেন্ট তার সৃষ্টি করেছে, যে পরিবেশে তার দুদল যেন কথা বলতে পারে, ফ্রিলি কথা বলতে পারে, সেই ব্যবস্থা ইসলামাবাদ করেছে। সুতরাং আমরা এই মিটিংয়ে মাত্র বসলো, মিটিংয়ে এর আগে কিন্তু দ্বিপক্ষ কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে, মিটিং করেছে এবং যার সত্যগুলো দিয়েছে। সুতরাং এই সত্যগুলো নিয়ে এখন আলাপ হবে আজকে। এটা ফলাফল তো অনেক সময় লাগবে। যুদ্ধবিরতি শেষ হচ্ছে 22 এপ্রিল, তো তার আগে আসলে যেহেতু ইসলামাবাদের এই আলোচনাকে অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক কিংবা বিশেষজ্ঞরা বলছেন একটি গোলক ধাঁধা হিসেবে তারা আখ্যা দিয়েছেন, সেক্ষেত্রে এতগুলো ভিন্ন স্বার্থ, ভিন্ন মতামত কিংবা শর্তের মধ্যে আদৌ কি আসলে এই সমাধান সম্ভব কিনা 22 এপ্রিল যদি সেটা বিবেচনা করেন যুদ্ধবিরতি শেষ হবে? গোলক দাদা বলুন, যা বলেন সেটা আমরা অনেক সময় অনেক কথা অনেকে বলে, কিন্তু দেখতে হবে যে আজকে যদি সিজফায়ার যদি না হতো তাহলে মিটিং হতো না। আজকে যেটা হরমুজ পরানি বন্ধ, একটা ওপেন হইতে মাত্র দুদিকে কয়েক হাজার ট্যাঙ্কার জমা হয়ে আছে, বিশ্ব অর্থনীতির অবস্থা কী হবে? অল্টারনেটিভটা কি? সিজফায়ার 15 দিন, অত এটাকে আর দীর্ঘায়িত করতে হবে আলোচনা করার জন্য। দেয়ার ইজ নো ওয়ে ব্যাক। ওয়ে ব্যাক হলো কি আবার যুদ্ধ। আবার যুদ্ধ করতে গেলেই সেখানে আমেরিকার অবস্থার কী হবে? তার সাথে ইউরোপিয়ান এলাই দ্বারা তারা কেউ নাই, ন্যাটো যে শক্তি তারও কেউ নেই। আমেরিকা ইন্টারনালি আমেরিকাতে চলছে হাই ইনফ্লেশন। সুতরাং
সামনে মিড টার্ম ইলেকশন হচ্ছে, জি। আর হলদু প্রণালী যদি এমনি বন্ধ করে দেয়, আবার যদি বন্ধ করে তোর কী অবস্থা হবে। সুতরাং এখানে ওয়ে ব্যাক, এই যুদ্ধবিরতি যেটা 15 দিন আছে, এটা আরো দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি দেখছি। এবং এর মধ্যে আলোচনা চলতে থাকবে। আমরাও- এটা প্রথম আলোচনা মাত্র, এটা বিগিনিং, এবং এর অনেক 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 সময় লাগবে এইটাকে সামনে নিয়ে যেতে। জি, ডক্টর আমেনা মহসিন, বেশ কিছু কূটনৈতিক সূত্র বলছে বৈঠক ফলপ্রসূ হলে সম্ভাব্য পূর্ণাঙ্গ চুক্তির গ্যারান্টার বা জামিনদার হিসেবে বেইজিংকে অনুরোধ করা হয়েছে, কিন্তু চীনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, শান্তি স্থাপনের প্রচেষ্টায় চীন খুব একটা প্রচারের আলোচনায় আসতে চায় না। তারা কেবল ভবিষ্যতে যুদ্ধ অবসানের প্রচেষ্টায় উৎসাহ দিতে তারা তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। একটু জানতে চাই তাদের এই অবস্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি আপনি প্রশ্ন উত্তর দেব তার আগে আপনি অ্যাম্বাসেডর শফিউল্লাহকে প্রশ্ন করেছিলেন কোনো কমন গ্রাউন্ড আছে কিনা, ওই জায়গাটা একটু ধরতে চাচ্ছি। দেখুন, ওরা যে নেগোসিয়েশন টেবিলে এসেছে, দ্যাট ইট সেলফ ইজ আ কমন গ্রাউন্ড। ওই জায়গাটা কিন্তু খুব ক্রিটিক্যাল। এটা একটা প্রক্রিয়া, এবং তারা যে রাজি হয়েছে, যেখানে আমরা দেখছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলছিল কমপ্লিট অ্যানিহিলেশন, এবং ইরানও অনেকবারই বলেছে যে ওরা ওদের কোনোই আস্থা নেই মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে। এবং আমার মনে হয় আরেকটা কমন গ্রাউন্ড হলো এটার মাধ্যমে যেটা বের হয়ে আসবে, দ্যাট ইরানের যে পাওয়ারটা আছে, সামরিক শক্তি প্লাস তার, এবং এই আপনাদের এইখানেই আমি এর আগেও বলে গেছি দ্যাট ইরান কিন্তু একটা ভিন্ন ধরনের স্টেট। ইরান ইজ আ সিভিলাইজেশনাল পাওয়ার, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং যারা এখন ইরানের নেতৃত্বে আছে, এরা কিন্তু সবাই যুদ্ধ করেছে, হয় ইরাক যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে, কিংবা ইরান সিরিয়া যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে, এবং সেই জন্য এরা অনেকটা বলতে পারেন ওয়ার ভেটারান্স। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু সেই অবস্থান নেই। সো দুটোর মধ্যে কিন্তু ভিন্নতা আছে, এগুলোকে মাথায় রেখে। অ্যান্ড ইরানের যেহেতু আমেরিকা এখন বুঝতে পেরেছে যে তার পৃথিবীর যে একটা যে বিভাজন হয়ে গেছে, এবং পৃথিবী যে যুদ্ধ চায় না, এটা ইরানও উপলব্ধি করে। ইরান তো এই যুদ্ধে যেতে চায়নি, তার জন্য তারা করছিল। সো আমার মনে ওই উপলব্ধিগুলোও কিন্তু একটা কমন গ্রাউন্ড হিসেবে আমরা ধরবো। মানে আন্তর্জাতিক সম্পর্কে আমরা এগুলোকে কিন্তু কমন গ্রাউন্ড হিসেবেই ধরবো। আপনি আমাকে যে প্রশ্নটা করলেন চীনের ব্যাপারটা নিয়ে, দেখুন, চীন এরকম একটা পাওয়ার। চীন কিন্তু মূলত আপনি যদি চীনের ফরেন পলিসিটাকে একটুখানি লক্ষ্য করেন, তাদের মধ্যে কিন্তু আধিপত্যের ব্যাপারটা আসে না। তারা অর্থনৈতিক উন্নয়নটাই তাদের কাছে মূল, এবং তারা ইনভেস্ট করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে। চীনের সিপ্যাক, যেটা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, ওটার পাশেই আমরা জানি ইরান আছে, এবং সেই জায়গাটার থেকে মানে ইরানের অনেক চীন ইরান থেকে 80% তেল, কিন্তু চীনের 80% তেল আসে ইরান থেকে, এবং সেটা আবার চাইনিজ কারেন্সিতেই কিন্তু পেমেন্টগুলো করা হয়। সো চীন তো এমনি ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওই জায়গাটাতে দাঁড়িয়ে আছে যেখানে আপনি ডলারে পেমেন্ট করছেন না, আপনি আপনার নিজস্ব কারেন্সিতে পেমেন্টগুলো করছেন। চীনের এটা না গ্যারান্টার হিসেবে না যাওয়ার পেছনে মূল যেই কারণটা থাকবে, সেটা হলো চীন নিজেকে কখনো একটা কন্ট্রোভার্সিয়াল পজিশনে নেবে না, যেখানে তাকে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিতে হবে, কিংবা আপনি যখন গ্যারেন্টার হিসেবে থাকেন, তখন কিন্তু একটা সম্ভাবনা থাকে যে আপনি সামরিক বাহিনীও ইনভলভড হয়ে যেতে পারে, কিংবা আপনাকে মোতায়েন করতে হতে পারে। সেই জায়গাটায় চীন আসবে না। মানে এটা আমি কখনো ভাবিনি যে চীন গ্যারেন্টার হিসেবে আসবে, বরঞ্চ এখানে একটা বড় রোল থাকবে। ধরেন যারা গ্যারেন্টার হিসাবে আসলে, যদি দুপক্ষ মানে কেউ যদি ভায়োলেট করে, কেউই কিন্তু এটাকে গ্যারেন্টার হিসেবে থাকতে পারে না। আমরা যখন জাতিসংঘ তৈরি করেছিলাম, তখন তো আমরা ভেবেছিলাম জাতিসংঘ উড বি দ্য গ্যারেন্টার অফ পিস, তাই না? সো এখানে আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণে তারাই গ্যারেন্টার হিসাবে থাকবে, যে তাদের রাষ্ট্রের বা রাষ্ট্রের নায়ক সে যেন কখনো যুদ্ধ লিপ্ত না হয়। এবং চীনের ধরেন আপনি প্রত্যেকটা দেশে চীনের ফরেন পলিসিগুলো দেখবেন, যে তারা
এবার বাংলাদেশের ক্ষেত্রেও দেখেন, যখন আমাদের ইন্টারিম রেজিম এসেছিল, তারা কিন্তু তাতে বিজনেস অ্যাজ ইউজুয়াল করেছে। চায়না অলওয়েজ মানে নিজেদেরকে একটা ডিস্টেন্সে রাখে এবং তারা অর্থনৈতিক উন্নয়ন জাতির উপরে আসে। ওরা কখনো ইন্টারফিয়ারেন্স বলেন যেটা, সেটার কোনোটার মধ্যে তারা আসে না, তাদের পজিশনগুলোই অন্য ধরনের একটা ইয়ে। এম শফিউল্লাহ, ইসরায়েলের বিষয় নিয়ে একটু আসতে চাই। গালফ ইন্টারন্যাশনাল ফোরামের নির্বাহী পরিচালক দানিয়া থাফের মনে করেন ইসরায়েল এই যুদ্ধের একটি পক্ষ। এই যুদ্ধ চালিয়ে যাওয়ার পেছনে তাদের স্বার্থই সবচেয়ে বেশি, আলোচনা ও চূড়ান্ত সমাধানে তাদের অংশ হওয়া প্রয়োজন ছিল এবং আলোচনায় ইসরায়েলের অনুপস্থিতি একটি কাঠামোগত চ্যালেঞ্জ, এমনটাই তিনি মনে করছেন। একটু জানতে চাই, ইসরায়েলের যে সরাসরি উপস্থিত না থাকাটা, এটি কি বড় কূটনৈতিক কোনো ঘাটতি কিংবা ভবিষ্যতে চুক্তির গ্রহণযোগ্যতাকে কি প্রশ্নবিদ্ধ করার কোনো ঝুঁকি আছে কিনা? পয়েন্ট ঠিকই বলছেন, কারণ ইসরায়েল কী করে পাকিস্তানে আসবে? দ্বীপুর সম্পর্ক তো নেই, পাকিস্তান ডাজ নট রিকগনাইজ ইসরায়েল, তো প্রশ্নে ওঠে না। দেখুন, এখানে আজকে যে নেগোসিয়েশনের যে তার মধ্যে যে নেগোসিয়েশন হওয়ার কথা পররাষ্ট্র মন্ত্রণালয় লেভেলে, পররাষ্ট্রমন্ত্রীর লেভেলে হওয়ার কথা এই ধরনের নেগোসিয়েশন, সেখানে আজকে ভাইস প্রেসিডেন্ট আমেরিকাকে নমিনেট করেছে ট্রাম্প। কারণ কি? কারণ সে এত গুরুত্ব দিচ্ছে এই মিটিংটাকে বিভিন্ন কারণে, যেটা আমরা একটু আগে সামান্য আলোকপাত করেছি, যে এটা যুদ্ধ করে আমেরিকা কখনোই ইরানের সাথে জলা করতে পারবে না। সুতরাং এটা পরিষ্কার হয়ে গেছে 40 দিনের যুদ্ধে। সুতরাং যেভাবে হোক এখন এই যুদ্ধবিরতি চলবে এবং নেগোসিয়েশন চলবে, অনেক সময় লাগবে যেটা। সুতরাং এর পিছনে শুধু পাকিস্তানে যে করেছে তা নয়, পাকিস্তানের পেছনে কিন্তু বড় বড় শক্তি সবই আছে এখন, যেটা এখানে এই সিসপেয়ার যেটা আছে এটাকে কন্টিনিউ করতে হবে এবং শান্তির পথে এগোতে হবে, অন্বেষণ করতে হবে। যে এই যে পয়েন্টগুলো দেওয়া হয়তো দুই পক্ষ থেকে, দাবিগুলো সত্যগুলো, এটা কিন্তু যেটা আপনি বলছেন একটু ন্যারো ডাউন তো হইতেই হবে, বাধ্য হয়ে। সুতরাং এখানে আবার যে এবারে সেই একই পর্যায়ে আবার ফিরে যাবে, এটা সারা বিশ্বে অ্যাকসেপ্টেবল হবে না। আর চায়না কথা বলছেন, চায়না বিহাইন্ড দ্য সিন কাজ করে বেশ ভালো। তার ফরেন পলিসি হলো সে একে 5000 বছর সিভিলাইজেশন চায়নার পিছনে আছে। সুতরাং তারা সব ব্যাপারে সামনে আসে না, কিন্তু তারা বিহাইন্ড দ্য সিন অনেক কাতার করে ফেলে। আউটপুট যেটা হয় তখন তার প্রকাশ করে। যেমন ধরুন, ইরান এবং সৌদি দুটো রাষ্ট্র, একটা শিয়া প্রধান আর একটা সুন্নি প্রধান, এবং সে ওদের মধ্যে তো 1000 বছরের সম্পর্ক, বিরূপ সম্পর্ক, কিন্তু চীন দুই পক্ষকে কিন্তু এক করে নিয়েছে। সৌদি এবং ইরানের মধ্যে তারা মধ্যস্থতা করে শান্তির প্রতিষ্ঠা নিয়ে আসছে ওদেরকে, কিন্তু এরা খুব একটা প্রচার তার আগে করেনি। আউটপুটটা যখন তখন তারা প্রচার করেছে। এই যে আজকে যে ইসলামাবাদে আলোচনা চলছে, ইসলামাবাদে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু উনি চায়না ভিজিট করে আসছেন, আলাপ করে আসছেন এই মিটিং সংক্রান্ত, সিসফায়ার সংক্রান্ত ব্যাপারে। সুতরাং চায়না ইজ হেল্পিং এবং ইনডাইরেক্টলি ইনভলভ ইন দিস, নিজেরা কোনো আর আজকে কেউ কার গ্যারান্টার হইতে পারে না, কোনো পাওয়ার গ্যারান্টি এনি কান্ট্রি। দেখুন, আজকে গালফ স্টেটে 5টা স্টেটে কিন্তু আমেরিকাতে ঘাঁটি আছে। এর কেন? দে গ্যারান্টিড দেয়ার ইন্টার সিকিউরিটি সভরেনিটি, তাই তো? সেই জন্য তারা সামরিক ঘাঁটি স্থাপন করেছে। কিন্তু ইরান তো ঠিকই মিসাইল ছুটেছে ওদের এইসব প্রত্যেক দেশের উপরে। তাদের গ্যারান্টি কে দিল তাহলে আমেরিকাকে? আর যে ধ্বংস হলো যে আপনার এতে ইউএই, কাতার, অন্যান্য দেশ যেটা, এর ইরান তো ইচ্ছা করে যে কোনো দেশকে হিট করতে পারে গালফের উল্টা দিকেই, কিন্তু তার করছে না। তার চাচ্ছে না যে যুদ্ধটা যেন না ছড়ায়, কন্টেন্ট করার চেষ্টা করছে। কিন্তু যে ঘাটিগুলো তারা ঠিকই লক্ষ্য করেছে। হ্যাঁ, তাই তো তার মানেটা কি? যে এখানে গ্যারান্টার হলো ইউএসএ, সেজন্য তারা চুক্তি করেছে এবং প্রত্যেকটা দেশে তার সামরিক ঘাঁটি করেছে, কিন্তু গ্যারান্টি দিতে পারেনি। সুতরাং
এই যে চুক্তি যেটা যদি আলোচনা হয়, আলোচনা সফলতার দিকে যখন যাবে তখন এটা নিজেরাই চুক্তি করবে। গ্যারান্টি দিয়ে কোনো কিছু হবে না সেটা কেউ নোবডি ক্যান গ্যারান্টি এনিবডি আজকের দিনে। কী গ্যারান্টি দিবে বলেন? ইসরায়েলের কথা বলছেন, ইসরায়েল তো সব কিছুর মূল ইসরায়েল। ইসরায়েল দেখুন মধ্যপ্রাচ্যে যে শক্তি ছিল মিশর, ইরাক, সব পিস হয়ে গেছে, সব শক্তি নষ্ট করে দেওয়া হয়েছে অলরেডি আমেরিকা এবং ইসরায়েল। একমাত্র বাকি আছে ইরান। ইরানকে যদি ধ্বংস করতে পারে তাহলে ইসরায়েল মধ্যপ্রাচ্যে একা করবে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, সম্ভব হবে না কোনো দিন। ইসরায়েল যে এইভাবে এখন বৈরুতে যুদ্ধ করছে, আবার সে আক্রমণ করছে, তারা কিন্তু এদিকে শান্তি নিয়ে আলোচনা চলছে, যুদ্ধ বন্ধ করার চেষ্টা চলছে ইসলামাবাদে, ওদিকে কিন্তু ঠিক ইসরায়েল লেবানন বোমা বর্ষণ করে চলছে। তো ইসরায়েল এই ধরনের রাষ্ট্র যে তাকে আপনার একমাত্র শক্তি, তাকে কন্ট্রোল করতে পারছে একটা আমেরিকা। আর যদি আমেরিকা যদি চুক্তিতে আসে ইরানের সাথে, তাহলে কিন্তু ইসরায়েল অটোমেটিক্যালি এটা বাধ্য হবে এটি মেনে চলতে। ডক্টর আমেনা মহসিন, জেডি ভ্যান্সের অবস্থান কিংবা দ্বিমুখী সংকট নিয়ে বেশ কিছু বিশ্লেষকরা আলোচনা করছেন। সেটি হচ্ছে তার সামনে যে দ্বিমুখী সংকট এখন রয়েছে সেটি নিয়ে কথা বলছে। একদিকে যেমন ইরানকে বড় ধরনের ছাড় দেওয়া, অন্যদিকে আলোচনা ভেঙে দিয়ে আবার যুদ্ধের ঝুঁকি, সেটি নিয়ে তারা মন্তব্য করেছেন। আপনার মতে এই দুটো পথের মধ্যে আসলে কোনটিকে আপনার বেশি কার্যকর বা কতটা যৌক্তিক মনে হচ্ছে? যৌক্তিকতা নিয়ে জানতে চাচ্ছি। দেখুন, যুদ্ধে ফিরে যাওয়াটা তো যৌক্তিক কখনোই হয় না, কিন্তু রাষ্ট্র তো নিজের এক ধরনের, রাষ্ট্রের নিজস্ব একটা লজিক থাকে, কিন্তু সেই লজিকটা কতটুকু লজিক্যাল, কিংবা সেই রাষ্ট্রের জনগণ সেই লজিকটা মেনে নিচ্ছে কিনা কিংবা চাচ্ছে কিনা, সেটাও একটা বড় ব্যাপার। আমরা আমেরিকায় দেখেছি ডেমনস্ট্রেশন হয়েছে, যেখানে নো কিংস ল্যান্ড, সেটাও তো এক ডেমনস্ট্রেশন হয়েছে, তাই না? এবং ট্রাম্পের পপুলারিটি বলেন, মিড টার্ম পোলসে দেখা যাচ্ছে আগে বেশ অনেক লো, সেই জায়গাগুলোও আছে। আপনি জেডি আমি কথাগুলো এই কারণে বলছি, কারণ জেডি ভ্যান্স তো এই সরকারের প্রতিনিধিত্ব করছেন, তাই না? হি ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কিন্তু জেডি ভ্যান্স নিজে এই যুদ্ধের বিরুদ্ধে ছিলেন। তো আমার যেটা মনে হয় ওনার মধ্যে, হ্যাঁ, এই দুটো ইয়ে আছে, বাট মানে আলাপ অনেক কিছু, দেখেন এই মুহূর্তে অনেক কিছুই হচ্ছে। আবার আমরা এটাও দেখতে পাচ্ছি লেবানন, ইসরায়েল, তাদের মধ্যেও একটা পিস নেগোসিয়েশনস আরম্ভ হবে ওয়াশিংটনে, সেই জায়গাটাও আছে। এবং ইরানের একটা শর্ত ছিল লেবাননে যেন ইসরায়েল তার অ্যাটাকগুলো বন্ধ করে। সো ওইটাও কিন্তু একটা ক্রিটিক্যাল ফ্যাক্টর থাকবে, যে ইসরায়েল লেবাননে কী করছে, সেটার উপরেও কিন্তু এই আলাপ আলোচনার গতি অনেকটা নির্ভর করবে। একটা ওভারঅল, আপনি যদি মিডল ইস্টে একটা কম্প্রিহেন্সিভ পিস, বা আপনি যেটা প্রথম দিকে আমাকে বলেছিলেন সাস্টেইনেবল, অ্যাকচুয়ালি শব্দটা আমি ব্যবহার করতে চাই কম্প্রিহেন্সিভ, তাহলে আপনাকে এখানে যে বিভিন্ন যে জায়গাগুলোতে ইসরায়েলি অ্যাটাক গুলো হচ্ছে, সেখানেও এক ধরনের শান্তি আসতে হবে, না হলে কিন্তু উই ক্যান নট হ্যাভ কম্প্রিহেন্সিভ পিস ইন দ্য মিডল ইস্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। সো আমার মনে হয় যে আমেরিকা এই ধরনেরই একটা স্ট্র্যাটেজি নেওয়ার চেষ্টা করবে, যেহেতু তারা লেবাননের সাথেও পিস নেগোসিয়েশনস ওপেন করছে, দ্যাট ওভারঅল একটা সার্বিক মানে ক্যানভাসটাকে একটু বড় করে নিয়ে সেই যে ওয়ারিং ফ্যাকশনস বলেন বা কনফ্লিক্টিং ফ্যাকশনস আছে তাদেরকে নিয়ে আলাপ আলোচনাগুলো আসুক। এখন এটা আপনি বলতে পারেন যে হিজবুল্লাহ তো এটার মধ্যে না, কিন্তু হিজবুল্লাহকে তো তারা টেরোরিস্ট অর্গানাইজেশন বলে। এটা আমি আবারও বলছি, দেখেন আন্তর্জাতিক রাজনীতিতে কোনো কিছুই কিন্তু একদম শেষ কথা থাকে না, দৃশ্যমান অনেক কিছু থাকে, ভেতরে ভেতরে আবার অনেক কিছু হতে থাকে। আমরা সবসময় আলটিমেট সলিউশনটা হয়তো পাই না,
কিন্তু এই প্রক্রিয়াটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হয় এবং জেডি ভ্যান্সের এই ইয়েটা আছে, দ্বন্দ্বটা তো থাকবেই, কারণ এতগুলো ভেরিয়েবলস নিয়ে উনি কাজ করছেন, বাট অ্যাট দ্য সেম টাইম উনি নিজেও উনি তো একজন নেগোশিয়েটর হিসাবে এখানে এসেছেন, তাই না? দর কষাকষির জন্যই এসেছেন। ইরানের কতগুলো শর্ত আছে যেখানে যেটা আমরা প্রথম থেকে বলার চেষ্টা করছি যে সবগুলো দাবি কিন্তু এখন মেনে নেওয়া হবে না, যেটা হবে যে কোনটার কতটুকু কনসিকুয়েন্সিয়াল কিংবা কতটুকু গুরুত্বপূর্ণ। ইরানের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে তাদের উপর থেকে স্যাংশনস সরিয়ে নেওয়া হোক, তাদের যে অ্যাসেটগুলো ফ্রোজেন আছে সেগুলোকে ছাড় দেওয়া হোক, ইরানের অর্থনীতির একটা ব্যাপার আছে এবং একটা গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক মহলে। এখন যদি ইরান দেখেন ওভারঅল বিশ্ব সাপোর্ট কিন্তু এখন ইরানের পক্ষেই, কিন্তু ইরান যদি নিজে থেকেই এটাকে ভেঙে ফেলে এই নেগোসিয়েশনসটা, এই সাপোর্টটা সেভাবে থাকবে না। সো সেটাও ইরানের একটা চিন্তার ব্যাপার আছে। আবার আমি এখানে করছি আমেরিকারও কিন্তু এই অবশ্য ট্রাম্প কোনো কিছু তোয়াক্কা করেন না, দ্যাট ইজ অলসো ট্রু, বাট আমেরিকান পাবলিক ওপিনিয়নও তো আছে এবং আমেরিকান পাবলিক কিন্তু এই জনগণ এই সময় যুদ্ধটা চাচ্ছে না। সো আমার মনে হয় এই সমস্ত ভেরিয়েবলসগুলো কাজ করবে। তো আমি খুব কনসিয়াসলি অপটিমিস্টিক হচ্ছি এখানে। এম শফিউল্লাহ, আপনার কাছে একটু আসতে চাই। বলা হচ্ছে জেডি ভ্যান্স যদি ইরানের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ চুক্তিতে পৌঁছাতে পারেন তাহলে তার সফল বলে মনে হবে এবং এর জন্য যুদ্ধপন্থী রিপাবলিকানদের সমর্থন হারাতে পারেন তিনি। আবার যুদ্ধবিরতি স্থায়ী করতে যদি ইরানকে তিনি ছাড় দেন সেই ক্ষেত্রে সমালোচনার মুখে পড়বেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী কূটনৈতিক অবস্থানকে দুর্বল করার শঙ্কা অনেকে বলছেন, আপনি কি মনে করছেন এই বিষয়ে? জেডি ভ্যান্স কিন্তু ভাইস প্রেসিডেন্ট হলো যাকে বলা হয় আপনার ওয়ান ব্রিথ এওয়ে ফ্রম প্রেসিডেন্সি, মানে প্রেসিডেন্ট যদি কোনো কারণে অকস্মাৎ মারা যায় তাহলে ভাইস প্রেসিডেন্ট বিকাম প্রেসিডেন্ট, এই জন্য বলা হয় কিন্তু ওয়ান স্টেপ বিহাইন্ড। দেখো ট্রাম্পের শেষ টার্ম এটা কিন্তু, এবং শেষ টার্মে সে আরও ডেসপারেট হবে, তার রি-ইলেকশনে করার থাকে না। could be reckless. He is be reckless now. জেডি ভ্যান্সের ভবিষ্যৎ আছে, যদি এই আজকে যদি সফলতা অর্জন করতে পারে তাহলে কিন্তু জেডি ভ্যান্স নেক্সট প্রেসিডেন্ট হিসেবে তার সম্ভাবনা বেশি থাকবে, তার কেরিয়ার হিসাবে এটা বেস্ট হবে তার জন্য। আর ফেল করলে কিন্তু তার কেরিয়ার কিন্তু এখানেই বাস্তববোধক হয়ে যাবে সে। এইগুলো তার ব্যক্তিগত ব্যাপারে সেটা আমি বলছি। আর ওভারঅল যদি আপনি বলেন যে ট্রাম্পের যে অনেক র্যাটরিক আছে, তার কথার মধ্যে অনেক র্যাটরিক আছে। সে বলছে কদিন আগে বোম্বিং করে যে ইরানের সিভিলাইজেশন যেটা আছে সব ধ্বংস করে দেবে, আবার পরক্ষণে সে আবার জেডি ভ্যান্সকে লিডার করেছে পাঠালো। সুতরাং তার সব কথা খুব সিরিয়াসলি নেওয়াটা খুব মুশকিল আছে। সুতরাং যদিও আমরা জানি না আলাপ কী হচ্ছে এখন ইসলামাবাদে, এবং এরপর কতটুকু জানা হবে তাও তো জানার কথা না, কারণ গণমাধ্যমে তো যেটা আসবে সেটা খুবই, এর মধ্যে সাবস্টেন্স কতটুকু থাকবে সেটা বলা মুশকিল। আমরা আশা করি না ওখান থেকে খুব একটা কিছু আমরা জানবো, তবে আমরা পজিটিভ নিচ্ছি। আমরা আশা করছি যে আপাতত যে যেটা সিজফায়ারটা কন্টিনিউ করবে 2 সপ্তাহ বেশি কন্টিনিউ করবে, এর মধ্যে আলোচনা। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। শেষ করছি প্রযুক্ত বাংলাদেশে আজকে আয়োজন, সঙ্গেই থাকুন।